ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত গ্রাইন্ডিংয়ের দ্বিতীয় নম্বর এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন রিলেটেড যে এমসিকিউ কোশ্চেনগুলো হয় সেই এমসিকিউ কোশ্চেনগুলো পড়ব। আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ক্লাসের মধ্যে এমন অনেক কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্স এক্সামে তোমরা প্রায়শই দেখে থাকবে। আর কোশ্চেনগুলো এমনভাবে কালেক্ট করা হচ্ছে যে এর বাইরে, মানে যতটুকু আমরা পড়াবো তার বাইরে কোনো কোশ্চেন আসবে না, মানে একদম লাইন টু লাইন ধরে ধরে কিন্তু কোশ্চেনগুলো কালেক্ট করা হয়েছে। তো ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, হোয়াট আর দ্য টু মেইন টাইপস অফ অ্যাব্রেসিভ ইউজড ইন গ্রাইন্ডিং হুইল। গ্রাইন্ডিং হুইলে যে দুই মেন টাইপের যে অ্যাব্রেসিভ ইউজ করা হয় সেইগুলো কি কি? দুই মেন ধরনের যে অ্যাব্রেসিভ ইউজ করা হয়। অপশন এ ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক অ্যাব্রেসিভ, অপশন বি হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ অ্যান্ড ন্যাচারাল অ্যাব্রেসিভ, অপশন সি হচ্ছে সফট অ্যাব্রেসিভ অ্যান্ড হার্ড অ্যাব্রেসিভ, অপশন ডি হচ্ছে নান। তো আমরা সবাই জানি গ্রাইন্ডিং হুইলে যে দুই মেন ধরনের যে টাইপস, যেটা বলছে দুই মেন টাইপসের যে অ্যাব্রেসিভ ইউজ করা হয় সেটা হচ্ছে অপশন বি আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ অ্যান্ড ন্যাচারাল অ্যাব্রেসিভ। তো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। দুই দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ অ্যাব্রেসিভ ইজ ইউজড ফর গ্রাইন্ডিং ফেরাস অ্যান্ড নন ফেরাস অ্যালয়। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লৌহ এবং লৌহ ধাতু দিয়ে যে অ্যালয়গুলো তৈরি হয়, মানে লোহা এবং লোহা রিলেটেড যে অ্যালয়গুলো আছে, ফেরাস অ্যালয়গুলো আছে, সেইগুলি কোন হচ্ছে অ্যাব্রেসিভ দিয়ে গ্রাইন্ডিং করা হয়, কোন অ্যাব্রেসিভ ইউজ করা হয় সেইগুলো গ্রাইন্ডিং করার জন্য। অপশন এ ব্রাউন অ্যালুমিনিয়াম অক্সাইড, অপশন বি হোয়াইট অ্যালুমিনিয়াম অক্সাইড, অপশন সি হচ্ছে গ্রিন সিলিকন কার্বাইড, অপশন ডি হচ্ছে নান। তো আমরা জানি সবাই যে লৌহ এবং লৌহ অ্যালয়গুলো গ্রাইন্ডিং করার জন্য হোয়াইট অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাব্রেসিভ ইউজ করা হয়। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু প্রায় আসে যে ফেরাস অ্যান্ড ফেরাস অ্যালয়গুলো কিন্তু হোয়াইট অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা গ্রাইন্ডিং করা হয়। তিন দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ দ্য গ্রাইন্ডিং সাইজ অফ এ গ্রাইন্ডিং হুইল রিপ্রেজেন্ট। মানে গ্রেইন সাইজটা কি রিপ্রেজেন্ট করছে গ্রাইন্ডিং হুইলে? গ্রেইন সাইজ। তো আমরা এখানেই দেখে নিই যে গ্রেইন সাইজ কি বলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নিমির বইতে, এইটা হচ্ছে গ্রেন সাইজ, এইটা হচ্ছে গ্রেন সাইজ যে 36। গ্রেন সাইজটা হচ্ছে কি, মানে হচ্ছে যে অ্যাব্রেসিভ পার্টিকেলগুলো যেগুলো হয় সেই পার্টিকুলার যে সাইজ সেটাই হচ্ছে গ্রেন সাইজ। মানে পার্টিকেলটা, অ্যাব্রেসিভ পার্টিকেলটা কতটা বড় বা কতটা ছোট। যদি গ্রেন সাইজ ছোট হয়, মানে লাইক 10, 12, 14 ছোটোগুলো হলে তাহলে সেই অ্যাব্রেসিভটা দানাটা মোটা হবে, মানে কোর্স অ্যাব্রেসিভ হবে। আর যদি গ্রেন সাইজ বড় হয়, মানে 220, 240, 600, যত বাড়বে গ্রেন সাইজ তত হচ্ছে ওর অ্যাব্রেসিভটা ছোট হবে এবং ফাইন হবে, মানে ফিনিশ। যদি ওই অ্যাব্রেসিভ দিয়ে আমরা গ্রাইন্ড করি তাহলে ফাইন ফিনিশ হবে। তো এখানে ব্যাপারটা কিন্তু উল্টো, যত সাইজ বাড়বে অ্যাব্রেসিভের সাইজ তত কমবে, তত ফাইন হবে। তো বুঝতে পারছো গ্রেন সাইজ কী জিনিস? গ্রেন সাইজ হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাব্রেসিভের যে অ্যাব্রেসিভ পার্টিকুলার যে সাইজ সেটাই হচ্ছে গ্রেন সাইজ। তো এখানে বলেছে গ্রেন সাইজ। গ্রেন সাইজ কি বলছে? দ্য স্ট্রেন্থ অফ দ্য বন্ডিংয়ের স্ট্রেন্থ, একদমই না। দ্য সাইজ অফ অ্যাব্রেসিভ পার্টিকেল, মানে অ্যাব্রেসিভ যে দানাগুলো হয়, পার্টিকেলগুলো হয়, সেইগুলোর সাইজ। তো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। মানে গ্রেন সাইজ হচ্ছে, গ্রেন সাইজ বা গ্রিড সাইজ দুটো একই জিনিস। গ্রাইন্ডিংয়ের গ্রেন সাইজ বা গ্রিড সাইজ মানে হচ্ছে সাইজ অফ অ্যাব্রেসিভ পার্টিকেল। তো 4 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ দ্য গ্রেড অফ এ গ্রাইন্ডিং হুইল ইন্ডিকেট। গ্রাইন্ডিং হুইলে গ্রেডটা কি ইন্ডিকেট করে? অপশন এ সাইজ অফ দ্য অ্যাব্রেসিভ পার্টিকেলের সাইজ, একদমই না। অপশন বি স্ট্রেংথ অফ এ বন্ড। তো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো গ্রেড মানে হচ্ছে স্ট্রেংথ অফ বন্ড, মানে হচ্ছে গ্রাইন্ডিং হুইলের যে বন্ডটা সেটা কতটা স্ট্রেংথ আছে, সেই বন্ডিংয়ে কতটা স্ট্রেংথ আছে সেটাই কিন্তু ইন্ডিকেট করছে গ্রেড। তো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। 4 দাগের কোশ্চেনের অপশন হবে, উত্তর হবে অপশন বি।
5 দাগের কোশ্চেনটা দেখো, which type of bond is most widely used in grinding wheel, মানে গ্রাইন্ডিং হুইলে মোস্ট কমনলি কোন বন্ডটা ইউজ করা হয়? সব থেকে বেশি কমন ইউজ হয় হচ্ছে ভিট্রিফাইড বন্ড। ভিট্রিফাইড বন্ডের অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ভিট্রিফাইড বন্ডের যে মানে বৈশিষ্ট্যগুলো আছে, যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, সেটা হচ্ছে ভিট্রিফাইড বন্ড কিন্তু ওয়াটার, তারপর হচ্ছে অ্যাসিড, তারপরে হাই টেম্পারেচার, এইসবে কিন্তু খুব একটা এফেক্ট ফেলে না, আর সব থেকে বেশি ইউজ হয় কিন্তু ভিট্রিফাইড বন্ড। 6 দাগের কোশ্চেনটা দেখো, উইচ টাইপ অফ বন্ড ইজ সুইটেবল ফর গ্রাইন্ডিং ফাইন এজ টুল? ফাইন এজ টুল গ্রাইন্ড করতে কোন ধরনের বন্ড ইউজ করা হয়? অপশন এ ভিট্রিফাইড বন্ড, না অপশন বি সিলিকেট বন্ড, না অপশন সি শ্যালক বন্ড, অপশন ডি নান। তো আমরা সবাই জানি ফাইন এজ টুল সেটা গ্রাইন্ডিং করতে কিন্তু সিলিকেট বন্ড ইউজ করা হয়। এই সিলিকেট বন্ডে কিন্তু হচ্ছে মাঝারি কাটিং অ্যাকশন থাকে। ফাইন এজ টুল বলতে কোন জিনিসগুলোকে বোঝায়? ধরো যে টুলসগুলোর এজটা হচ্ছে খুব সরু, লাইক ছুরি যদি ধার দেওয়া হয় বা বটি যদি ধার দেওয়া হয়, মানে সরু ধারালা জিনিসগুলো গ্রাইন্ড করতে যে বন্ড ইউজ করতে হয়, তো সেটা হচ্ছে সিলিকেট বন্ড। কারণ এর হচ্ছে কাটিং অ্যাকশনটা মাইল্ড কাটিং অ্যাকশন থাকে, মানে মাঝারি থাকে। ভিট্রিফাইডের যে কাটিং অ্যাকশনটা অনেক হেভি থাকে, আর সিলিকেট বন্ডের কাটিং অ্যাকশনটা তুলনামূলক কম থাকে। 7 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ওপেন স্ট্রাকচার হুইল? ওপেন স্ট্রাকচার হুইলের কি ক্যারেক্টারিস্টিক? ডাইরেক্ট অপশনে চলে যাই, উত্তরে চলে যাই, বাদবাকি অপশনগুলো পড়লে অনেক বেশি সময় লেগে যাবে। তো হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ওপেন স্ট্রাকচার হুইল? ওপেন স্ট্রাকচার হুইলের যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো ইট কাট মোর ফ্রিলি অ্যান্ড রিমুভস মোর মেটাল। মানে আমরা জানি দুই রকমের স্ট্রাকচার হয়, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজ। তো ওপেন স্ট্রাকচার হুইল দিয়ে যদি আমরা গ্রাইন্ডিং করি তাহলে বেশি পরিমাণ ফ্রিলি মেটাল কাটবে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 8 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ বন্ড ইজ ইউজড ফর হেভি ডিউটি গ্রাইন্ডিং হুইল? কোন ধরনের বন্ড ইউজ করা হয় হেভি ডিউটি গ্রাইন্ডিং হুইলের জন্য, যেখানে অনেক বেশি পরিমাণ আমরা গ্রাইন্ডিং করব হেভি ডিউটির ক্ষেত্রে? সেটা হচ্ছে অপশন বি শ্যালক বন্ড। শ্যালক বন্ডের মাধ্যমে কিন্তু আমরা হেভি ডিউটি গ্রাইন্ডিং হুইলে গ্রাইন্ড করতে পারি, মানে হেভি ডিউটি পারপাসে আমরা ইউজ করি হচ্ছে শ্যালক বন্ড। তো 9 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ভিট্রিফাইড বন্ড? ভিট্রিফাইড বন্ড ইউজের অ্যাডভান্টেজটা কী কী, মানে ওর যে ক্যারেক্টারিস্টিক সেগুলো কী? তো অপশন সি দেখো, ইট হ্যাজ হাই পোরাসিটি অ্যান্ড স্ট্রেংথ। এর পোরাসিটি এবং স্ট্রেংথ অনেক বেশি হয়। আর যে অ্যাডভান্টেজ সেইগুলো হচ্ছে, এটা হচ্ছে নট এফেক্টেড বাই ওয়াটার, অ্যাসিড, হাই টেম্পারেচার, এইসবের দ্বারা এফেক্ট করে না। তো 9 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি। 10 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ বন্ড ইন এ গ্রাইন্ডিং হুইল? গ্রাইন্ডিং হুইলে বন্ডের কি পারপাস, মানে বন্ডটা কেন ইউজ হয়? সেটা হচ্ছে অপশন বি দেখো, টু হোল্ড দ্য অ্যাব্রেসিভ পার্টিকেলস টুগেদার। মানে বন্ডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা আঠার মতো, যেটা হচ্ছে কি কাজে ইউজ হয়? ওই গ্রাইন্ডিং হুইলে অ্যাব্রেসিভ কণাগুলোকে হোল্ড করতে, মানে ওই হুইলের গায়ে লেগে থাকতে কিন্তু সাহায্য করে বন্ড। তো বন্ড আমরা জানি বিভিন্ন রকমের হয়, মোস্ট কমনলি বন্ড হচ্ছে ভিট্রিফাইড বন্ড। তো 11 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ অ্যাব্রেসিভ ইজ ইউজড ফর গ্রাইন্ডিং সিমেন্টেড কার্বাইড? সিমেন্টেড কার্বাইডের জন্য কোন ধরনের অ্যাব্রেসিভ ইউজ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু প্রায় আসে। তো সিমেন্টেড কার্বাইড মানে ভেরি হার্ড টাইপ অফ মেটেরিয়াল যেটা হয় সিমেন্টেড কার্বাইড। তো সেটা গ্রাইন্ডিং করতে যে অ্যাব্রেসিভ ইউজ করা হয় সেটা হচ্ছে অপশন সি গ্রিন সিলিকন কার্বাইড। গ্রিন সিলিকন কার্বাইড কিন্তু ইউজ করা হয় সিমেন্টেড কার্বাইড গ্রাইন্ডিংয়ের জন্য। 12 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ সফট হুইল গ্রেড অন দ্য গ্রাইন্ডিং প্রসেস? গ্রাইন্ডিং প্রসেসে সফট হুইল গ্রেডের কি এফেক্ট, মানে সফট হুইল গ্রেড দিয়ে যদি আমরা গ্রাইন্ড করি তাহলে কি হবে? তো অপশন এ দেখো, ইট ইনক্রিজ দ্য রেট অফ ওয়ার। মানে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, মানে অ্যাব্রেসিভ কণাগুলো তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। তো গ্রেড অনেক রকম হয়, আমরা এখানে একটু পিডিএফে দেখে নিই, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ গ্রেড হচ্ছে
অপশন গ্রেড হচ্ছে A to Z অবধি হয়, A থেকে F অবধি যে গ্রেড সেটা হচ্ছে সফট গ্রেড, আর G থেকে V অবধি এটা কিন্তু পরীক্ষা আছে, ধরো যে কোনো একটা দিয়ে দিল এসটা কোন গ্রেডের মধ্যে পড়ে, সেটা উত্তর হবে মিডিয়াম গ্রেড। তো G থেকে V অবধি হচ্ছে মিডিয়াম গ্রেডের মধ্যে পড়ে, আর W থেকে Z হচ্ছে হার্ড গ্রেডের মধ্যে পড়ে। গ্রেডটা কী জিনিস? গ্রেডটা হচ্ছে কতটা সে স্ট্রেংথ নিয়ে আছে, মানে অ্যাব্রেসিভ কণাগুলো কতটা স্ট্রেংথের সাথে সেটাকে ধরে রাখতে পারছে, সেটাই হচ্ছে গ্রেড। তো যত হচ্ছে আগের দিকে যাবে মানে ABCD হবে, তত হচ্ছে সেই গ্রেডটা সফট হবে, মানে সেই গ্রেড যদি স্ট্রেংথ কম থাকে তাহলে নর্মালি সেই হুইল দিয়ে যদি আমরা গ্রাইন্ডিং করি তাহলে অ্যাব্রেসিভ কণাগুলো ক্ষয়ে যাবে, মানে তাড়াতাড়ি ওয়্যার হবে। আর যত হার্ড হবে মানে যত স্ট্রেংথ বেশি থাকবে তো তত অ্যাব্রেসিভ কণাগুলো মানে টেকসই বেশি হবে, অত ইজিলি ক্ষয় হবে না। তো এখানে তোমরা দেখে নাও আরেকবার গ্রেডটা কী জিনিস। গ্রেড ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ এ বন্ড, মানে বন্ডিংয়ের যে স্ট্রেংথ তো সেটাই ইন্ডিকেট করছে গ্রেড। মানে যদি সফট গ্রেড হয় তার মানে বন্ডটাও হচ্ছে স্ট্রেংথ কম হবে তুলনামূলক, তো স্ট্রেংথ যদি কম হয় তাহলে ওয়্যার বেশি হবে, মানে ক্ষয় বেশি হবে, অ্যাব্রেসিভ তাহলে তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। তো দ্য স্ট্রেংথ অফ দ্য বন্ড অ্যান্ড দেয়ার ফর দ্য হার্ডনেস অফ দ্য হুইল, যেটা হুইলের হার্ডনেসটাও ইন্ডিকেট করবে। দ্য হার্ড হুইল বন্ড ইজ স্ট্রং, মানে যদি হুইলের হার্ড হুইল হয় তাহলে তার বন্ড স্ট্রং হবে, আর বন্ড স্ট্রং হওয়া মানে আবারও বলছি বন্ড যদি স্ট্রং হয় তাহলে তার ওয়্যার কম হবে, মানে ক্ষয়বে কম, আর যদি বন্ড কম হয় তাহলে সফট হবে, দেন তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। তাহলে কোশ্চেনে আমরা চলে আসি, কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ সফট হুইল গ্রেড? যদি গ্রেডটা সফট হয় তাহলে তাড়াতাড়ি ক্ষয়ে যাবে, রেট অফ ক্ষয় মানে ওয়্যার, মানে ইনক্রিজ দ্য রেট অফ ওয়্যার, মানে তাড়াতাড়ি ওটা ওয়্যার হয়ে যাবে, ক্ষয়ে যাবে। তাদের কোশ্চেনটা দেখো, উইচ টাইপ অফ বন্ড ইজ সুইটেবল ফর হাই স্পিড গ্রাইন্ডিং হুইল, মানে কোন ধরনের বন্ড হাই স্পিড গ্রাইন্ডিং হুইলের জন্য ইউজ করা, মানে যে গ্রাইন্ডিং হুইলটা খুব স্পিডে ঘুরবে, যার স্পিডটা খুব বেশি, তো এই ধরনের ইউজের জন্য আমরা কোন ধরনের বন্ড ইউজ করব, সেটা হচ্ছে রেজিনয়েড বন্ড ইউজ করা হয় হাই স্পিড। এটা মনে রাখার একটা সহজ, দেখো রেজিনয়েডের লাস্টের ওয়ার্ডটা কিন্তু ডি, এখানে কোনো লাস্টের না, সরি ভিট্রিফাইডেরও লাস্টের ডি হবে, তাহলে এইভাবে মনে রাখা যাচ্ছে না। তো যাই হোক, মনে রাখবে রেজিনয়েড বন্ডের যে পারপাস সেটা হচ্ছে হাই স্পিড গ্রাইন্ডিং হুইলে ইউজ করা হয়। 14 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হুইল উইথ এ ক্লোজ স্ট্রাকচার, মানে ক্লোজ স্ট্রাকচারের কি ক্যারেক্টারিস্টিক, ক্লোজ স্ট্রাকচার হুইল কি কাজে ইউজ হয়, সেটা হচ্ছে ইট প্রডিউস ফাইন ফিনিশ। আমরা জানি স্ট্রাকচার দুই রকমের, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে ওপেন। তো ক্লোজ স্ট্রাকচার মানে কি, যে অ্যাব্রেসিভ কণাগুলো কতটা কাছাকাছি আছে না কতটা দূরে দূরে আছে, সেটাই হচ্ছে স্ট্রাকচার। যদি ক্লোজ স্ট্রাকচার হয় তাহলে অ্যাব্রেসিভ যে কণাগুলো সেগুলো খুব কাছাকাছি থাকবে, এরকম কাছাকাছি থাকবে। তো ওই রকম ক্লোজ স্ট্রাকচার হুইল দিয়ে যদি আমরা গ্রাইন্ডিং করি তাহলে ফিনিশটা ভালো হবে, যেহেতু কাছাকাছি থাকবে, এবড়ো খেবড়োটা কম হবে, তো কাটিং করলে ফিনিশটা ভালো হবে। যদি স্ট্রাকচারটা ওপেন হয়, মানে যদি অ্যাব্রেসিভ দানাগুলো একটু দূরে দূরে থাকে, সেরকম একটা গ্রাইন্ডিং দিয়ে যদি হুইল দিয়ে যদি গ্রাইন্ডিং করি তাহলে ফিনিশটা কিন্তু একটু রাফ হবে। 15 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ অ্যাব্রেসিভ ইজ ইউজড ফর জেনারেল পারপাস গ্রাইন্ডিং অন টাফ মেটেরিয়াল, এটা খুব কমন প্রশ্ন, মানে কোন ধরনের অ্যাব্রেসিভ ইউজ করা জেনারেল পারপাসের জন্য এবং টাফ মেটেরিয়াল। টাফ বলতে কি বোঝায়, মানে ইম্প্যাক্ট লোড যে মেটেরিয়াল সহ্য করতে পারে তাকে টাফ মেটেরিয়াল বলে। মানে ধরো উপর থেকে একটা 10 কিলোর ভারী কিছু একটা মেটাল হঠাৎ করে পড়লো, যার ফলে ওই ইম্প্যাক্ট লোডটা সহ্য করতে পারলো, তো এরকম ইম্প্যাক্ট লোড যে সহ্য করতে পারে তাকে টাফ মেটেরিয়াল বলে। টাফ মেটেরিয়াল অ্যান্ড জেনারেল পারপাস গ্রাইন্ডিংয়ের জন্য কোন অ্যাব্রেসিভ ইউজ করা হয়, সেটা হচ্ছে ব্রাউন অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করা জেনারেল পারপাস অফ টাফ মেটেরিয়াল। 16 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ এ লার্জ গ্রিড সাইজ, একটু আগে বললাম লার্জ যদি গ্রিড হয়, গ্রিড সাইজ নাম্বার অফ দ্য গ্রাইন্ডিং হুইল, মানে গ্রাইন্ডিং হুইলের লার্জ বলতে কোনটা বলছে, যদি নাম্বার লার্জ হয়, আরেকবার এখানে দেখে নাও কি বলছে, তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লার্জ, নাম্বারটা হচ্ছে এই নাম্বার হচ্ছে লার্জ, যদি নাম্বার লার্জ হয় মানে নাম্বারটা বড় হয় তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে, মানে নাম্বার যত বেশি হবে তো সেটা ভেরি ফাইন হবে, আর ভেরি ফাইন হচ্ছে গ্রেন সাইজ দিয়ে, মানে গ্রেন সাইজের মানে ওই অ্যাব্রেসিভের দানাগুলো ছোট ছোট হবে,
তো গ্রেনের ওই অ্যাব্রাসিভের যে পার্টিকেলগুলো সেগুলো ছোট হবে, তবেই সেইগুলোর নাম্বারটা বড় হবে। সো নাম্বার বড় হলে ভেরি ফাইন হচ্ছে, আর ভেরি ফাইন দিয়ে যদি আমরা গ্রাইন্ডিং করি, বুঝতেই পারছো নর্মালি কী হবে, ভেরি ফাইন দিয়ে গ্রাইন্ডিং করলে ফিনিশিংটা ভালো হবে। কোথায় গেল, এই যে। তো প্রডিউস ফাইন ফিনিশ, মানে লার্জ গ্রিড সাইজ, যদি গ্রিড সাইজটা লার্জ হয় তাহলে কিন্তু ফাইন ফিনিশ হবে। তো গ্রিড সাইজকে আমরা কি বলছি, গ্রিড সাইজকে কিন্তু গ্রেডও বলে, গ্রিড সাইজকে গ্রেন সাইজও বলে। তো গ্রেন সাইজ আর গ্রিড সাইজ দুটো কিন্তু একই জিনিস। 17 কোশ্চেন দেখো, হুইচ টাইপ অফ বন্ড ইজ ইউজড ফর গ্রাইন্ডিং মিল রোল। মিল রোলের জন্য কোন ধরনের বন্ড ইউজ করা হয় মিল রোল গ্রাইন্ডিং এর জন্য? সেটা হচ্ছে অপশন বি, শ্যালক বন্ড। তো এখানে তোমরা দেখতে পারো যে শ্যালক বন্ডের যে হচ্ছে ক্যারেক্টারিস্টিকগুলো, দিস ইজ ইউজড ফর হেভি ডিউটি। শ্যালক বন্ডে কিন্তু হেভি ডিউটি পারপাস ইউজ করা হয়, লার্জ ডায়ামিটার হোল। সো যদি এরকম কোশ্চেন আছে হেভি ডিউটি পারপাস কোন বন্ড ইউজ করা হয়, তাহলে সেটা হবে শ্যালক বন্ড। বা লার্জ ডায়ামিটার হুইলসের জন্য কোন বন্ড ইউজ করা হয়, তাহলে সেটা হবে শ্যালক বন্ড। দেয়ার ওয়্যার ফাইন ফিনিশ রিকোয়ার্ড, যেখানে ফিনিশিংটাও ফাইন হবে এবং ডায়ামিটার বা মানে ডিউটিটাও হেভি ডিউটি হবে। সো সেক্ষেত্রে শ্যালক বন্ড ইউজ করা হয়। এক্সাম্পল হচ্ছে মিল রোল, গ্রাইন্ডিং অফ মিল রোল। তার মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হেভি ডিউটি পারপাসে কোন বন্ড ইউজ করা হয়, সেটা শ্যালক বন্ড হবে। লার্জ ডায়ামিটারের জন্য কোন বন্ড ইউজ করা হয়, সেটাও শ্যালক বন্ড হবে। মানে হেভি ডিউটি লার্জ ডায়ামিটার ওয়্যার ফাইন ফিনিশ রিকোয়ার, মানে যেখানে হেভি ডিউটি হবে লার্জ ডায়ামিটার হবে কিন্তু তা সত্ত্বেও ফাইন ফিনিশ করতে হবে, সেক্ষেত্রে শ্যালক বন্ড। What is the advantage of using resinoid bond wheel? Resinoid bond wheel এর কি অ্যাডভান্টেজ? সেটা হচ্ছে it suitable for high speed grinding and can withstand abuse। মানে অত্যাধিক স্পিডে যে গ্রাইন্ডিং হুইলগুলো ঘোরে, মানে যার রোটেশনটা বেশি, আরপিএম বেশি, সেই ধরনের হাই স্পিড গ্রাইন্ডিং হুইলে কিন্তু রেজিনয়েড বন্ড ইউজ করা হয়। তো এই রেজিনয়েড বন্ড ইউজ করলে এর যে ক্ষয়টা সেটা হচ্ছে কম হবে, বা রেজিনয়েড বন্ড ইউজ করলে হাই স্পিড যদি গ্রাইন্ডিংটা ঘোরে তো সেই শক অ্যাবজর্ব করতে পারবে বা ক্ষয়টা কম হবে, এর জন্যই রেজিনয়েড ইউজ করা। তো রেজিনয়েড যে বন্ড আছে তার ক্যারেক্টারিস্টিকগুলো একবার দেখে নিই। রেজিনয়েড বন্ড কি বলছে দেখতে পাচ্ছ এখানে, দিস ইজ ইউজড ফর স্পিড হুইল, মানে এটা যে হুইলগুলো স্পিডে ঘোরে সেই সমস্ত হুইলের জন্য রেজিনয়েড বন্ড ইউজ করা হয়। সাচ হুইল আর ইউজড ইন ফাউন্ডারিজ ফর ড্রেসিং অ্যান্ড কাস্টিং। কোশ্চেনটা যদি আসে এরকম, হুইচ বন্ড ইজ ইউজড ফর ফাউন্ডারিজ ফর ড্রেসিং অ্যান্ড কাস্টিং, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে রেজিনয়েড বন্ড। রেজিনয়েড বন্ড হুইলস আর অলসো ইউজড ফর কাটিং অফ, দে আর স্ট্রং এনাফ টু উইথস্ট্যান্ড কনসিডারেবল অ্যাবিউজ। তো হাই স্পিডের জন্য রেজিনয়েড বন্ড ইউজ করা হয়, বা ফাউন্ডারিজ ফর ড্রেসিং কাস্টিংয়ের জন্য রেজিনয়েড বন্ড ইউজ করা হয়। 19 কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ গ্রাইন্ডিং হুইল বন্ড ইজ নোন ফর ইটস মাইল্ড অ্যাকশন, মানে হালকা কাটবে, বেশি ডিপ কাটবে না। তো এই ধরনের গ্রাইন্ডিং হুইলে কোন বন্ড ইউজ করা হয়, সেটা হচ্ছে সিলিকেট বন্ড। সিলিকেট বন্ড দিয়ে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ফাইন এজ কাটিং টুল বা কাটলারি, ফাইন এজ কাটলারিগুলোও কিন্তু গ্রাইন্ডিং করার জন্য সিলিকেট বন্ড ইউজ করা হয়। এখানেই দেখতে পাচ্ছ তোমরা সিলিকেট বন্ডটা। সিলিকেট হুইলস হ্যাভ এ মাইল্ডার কাটিং অ্যাকশন, এর কাটিং অ্যাকশনটা মাইল্ডার মানে মাঝারি, অ্যান্ড কাট লেস হার্সনেস দেন ভেট্রিফাইড হুইল। ভেট্রিফাইড হুইলের থেকে এর কাটিং ইয়েটা কম, কাটিং অ্যাকশনটা কম। ফর দিস রিজন দে আর সুইটেবল ফর গ্রাইন্ডিং ফাইন এজ টুল অর কাটার্স, মানে ফাইন এজ টুল আর কাটার্সের জন্য কিন্তু সিলিকেট বন্ড ইউজ করা হয়। কারণ কি, কারণ এর কাটিং অ্যাকশনটা মাইল্ডার, মানে মাঝারি কাটিং অ্যাকশন। এখন যদি আমরা বেশি কাটিং অ্যাকশন, বেশি মেটাল ক্ষয় হয় এমন জিনিস দিয়ে যদি কাটার বা ফাইন এজ টুল যদি আমরা হচ্ছে গ্রাইন্ডিং করি, তাহলে ওর যে ফাইন এজগুলো আছে সেটা কিন্তু ভেঙে যেতে পারে।
20 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ডিটারমাইন্স দ্য হার্ডনেস অফ এ গ্রাইন্ডিং হুইল। গ্রাইন্ডিং হুইলের হার্ডনেসটা কি ডিটারমাইন করে, সেটা হচ্ছে বন্ড স্ট্রেন্থ। হার্ডনেস মানে হচ্ছে বন্ড স্ট্রেন্থ, বন্ডটা যতটা স্ট্রং হবে তার হার্ডনেস তত বাড়বে। তো এই হার্ডনেসটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করি, কার দ্বারা, সেটা হচ্ছে গ্রেডের দ্বারা, GRADE। তো যদি বলে যে কি গ্রেড কি জিনিস, তাহলে সেটা হবে হার্ডনেস অফ দ্য গ্রাইন্ডিং হুইল, বা বন্ড স্ট্রেন্থ যদি কি বলে সেটা হচ্ছে গ্রেড। 21 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইউজিং গ্রাইন্ডিং হুইল উইথ কোর্স গ্রিড সাইজ। কোর্স গ্রিড সাইজের দ্বারা সাইজ মানে গ্রাইন্ডিং হুইল যদি আমরা ইউজ করি তার কি এফেক্ট পড়বে, সেটা হচ্ছে নর্মালি কোর্স গ্রিড সাইজ দিয়ে যদি হুইল করি তাহলে মেটালটা রিমুভ ফাস্ট হবে, যদি মিডিয়াম দিয়ে করি তাহলে মিডিয়াম মেটাল রিমুভ হবে, যদি ভেরি ফাইন দিয়ে করি তাহলে মেটাল রিমুভিংটা খুব অল্প হবে। তো কোর্স মানে হচ্ছে ইট রিমুভ মেটেরিয়াল কুইকলি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আর কোর্স গ্রিড মানে কিন্তু নাম্বারটা কম হবে, 10 থেকে কত 24 না কত অবধি আছে। আর যত হচ্ছে ফাইন হবে তার নাম্বার বাড়বে, মানে 220 থেকে 600 অবধি আছে ভেরি ফাইনটা। 22 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ অ্যাব্রাসিভ ইজ ইউজড ফর হার্ড মেটেরিয়াল উইথ লো টেনসাইল স্ট্রেন্থ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা কিন্তু এসছে আগে বেশ কয়েকবার। মানে কোন অ্যাব্রাসিভ ইউজ করা হয় হার্ড মেটেরিয়ালের জন্য যার টেনসাইল স্ট্রেন্থটা কম থাকবে, মানে লো টেনসাইল স্ট্রেন্থ আর হার্ড মেটেরিয়াল। তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, গ্রিন সিলিকন কার্বাইড। গ্রিন সিলিকন কার্বাইড ইউজ করা হয় হার্ড মেটেরিয়ালের জন্য উইথ লো টেনসাইল স্ট্রেন্থ। এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিন সিলিকন কার্বাইড, এই গ্রিন সিলিকন কার্বাইড ইজ ইউজড ফর ভেরি হার্ড মেটেরিয়ালস উইথ লো টেনসাইল স্ট্রেন্থ সাচ অ্যাজ সিমেন্টেড কার্বাইড। মানে যদি এরকমও কোশ্চেন থাকে যে সিমেন্টেড কার্বাইডের জন্য কোন অ্যাব্রাসিভ ইউজ করা হয়, সেটাও হবে কিন্তু গ্রিন সিলিকন কার্বাইড। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ একদম লাইন টু লাইন ধরে ধরে কিন্তু কোশ্চেন করা, এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন নিমির বই থেকে অন্তত আসবে না। আসতে পারে অন্য যে কোনো ডিপ্লোমা লেভেলের বই থেকে, অনেক পরীক্ষা অনেক সময় আসে যে এখান থেকে সেখান থেকে ভুলভাল জায়গা থেকে প্রশ্ন দিয়ে দেয়, ডিপ্লোমা লেভেলের কিছু কোশ্চেন দিয়ে দেয়। বাট নিমির বই থেকে কিন্তু নর্মালি ম্যাক্সিমাম পরীক্ষা 80% পরীক্ষা নিমির বই থেকেই কিন্তু কোশ্চেন থাকে। তো নিমির বই থেকে যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু একটা সিঙ্গেল কোশ্চেনও আটকাবে না, একদম লাইন টু লাইন ধরে ধরে কিন্তু কোশ্চেন এখানে সিলেক্ট করা। কোশ্চেন রেডি করার পরেও আমি বেশ কয়েকবার কিন্তু চেক করে দেখেছি যে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন নেই। তো তারপরে আজকের ক্লাসটা এই অবধি থাক, 22 নম্বর অবধি থাক। এর পরের ক্লাসে আমরা 23 নম্বর থেকে প্রায় 50টা মতো কোশ্চেন আছে, বাদ বাকি কোশ্চেনটা 27-28টা যে কোশ্চেন আছে সেটা এর পরের ক্লাসে পড়ব। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই, টোটাল 51টা কোশ্চেন আছে। ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কিছু যদি জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, বা অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। গুড বাই।